নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন পশ্চিমবঙ্গের ইমামদের মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দেখিয়েছেন, বলেছেন যে এইখানে আন্দোলন না করে দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আর সেই দিল্লিতেই যখন সুপ্রিম কোর্টে এই ওয়াকফ মামলার প্রথম দিনের শুনানি শুরু হলো, তখনই দেখা গেল যে একের পর এক ধাক্কা খাচ্ছেন ওয়াকফের মামলাকারীরা। কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সিংভি, বাঘা বাঘা আইনজীবী, যে আইনজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়েরও পছন্দের আইনজীবী, সেই আইনজীবীরা যখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সওয়াল জবাব শুরু করলেন, তখন যেটা দেখা গেল যে তারা একের পর এক ধাক্কা খাচ্ছেন। তারা যখন যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিগুলো কিন্তু পরপর একেবারে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না খারিজ করে দিচ্ছেন। এবং এদিন ওয়াকফের প্রথম দিনের শুনানিতেই যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি, মানে মুখ্যমন্ত্রী নন, আইনজীবী, মানে তিনি তো আবার আইনের পড়াশুনো করেছেন, তো সেই আইনজীবী অ্যাডভোকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি যে সংবিধানের ২৬ নম্বর ধারায় নাকি এই ওয়াকফ সংশোধনী আইন পাশ হতে পারে না, পাশ করা যায় না, কেননা সংবিধানের ২৬ নম্বর ধারা যা বলেছে তাতে এই ওয়াকফ সংশোধনী আইন নাকি সংবিধান বিরোধী হয়ে গেছে। আমাদের সংবিধানের ২৬ ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু এদিন সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার যে মামলা, সেই মামলার প্রথম দিনের শুনানিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি প্রধান বিচারপতির বেঞ্চ খারিজ করে দিল। পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে যেটা জানিয়ে দিল যে ওয়াকফ সংশোধনী আইন কার্যকরার ক্ষেত্রে সংবিধানের ২৬ নম্বর ধারা বাধা হতে পারে না। এই ২৬ নম্বর ধারা সকলের জন্য, এটি ধর্মনিরপেক্ষ। খেয়াল করুন, সুপ্রিম কোর্ট বলছে যে এটি ধর্মনিরপেক্ষ, অথচ সেই ধর্মনিরপেক্ষ সংবিধানের ২৬ নম্বর ধারাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেমন কথার খেলায় উল্টো ঘুরিয়ে দিলেন। আর উল্টো ঘুরিয়ে আবার তিনি বলছেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সঙ্গে এটাও জুড়ে দিলেন যে এটা তিনি নিজে বলছেন না, এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, এই যে মুর্শিদাবাদের ঘটনা, সেই মুর্শিদাবাদের ঘটনাও কিন্তু এদিন সুপ্রিম কোর্টে উঠেছে এবং মুর্শিদাবাদের ঘটনায় কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে উদ্বেগ প্রকাশ করেছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতই আইনের কথা বলে পুরো ব্যাপারগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ের ঘটনাকে একেবারে তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, সুপ্রিম কোর্টের কিন্তু ঠিকই নজর রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নিয়ে এদিন রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নজর কিন্তু সব দিকেই রয়েছে। সুপ্রিম কোর্ট ওয়াকফ মামলার প্রথম দিনের শুনানিতেই একেবারে যেটা মন্তব্য করে বসলো যে সরকার নিয়ন্ত্রণ করলেই তা যে অসাংবিধানিক হবে এমনটা কিন্তু বলা যাবে না। অর্থাৎ ওয়াকফ সংশোধনী প্রসঙ্গে সুপ্রিম কোর্ট এদিন যে মন্তব্যটা করলো, সেই মন্তব্যে নিঃসন্দেহে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যারা বিরোধিতা করছেন তারা কিন্তু বড় রকমের এদিন ধাক্কাটা খেলেন। এবং এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের মুখে পড়ে যেটা দেখা গেল যে বিরোধীদের দুই আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল দুজনে দু রকমের কথা বলতে শুরু করলেন। কপিল সিব্বল একদিকে যেমন এই ওয়াকফ সংশোধনী আইনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে বসলেন, অন্যদিকে অভিষেক মনু সিংভিকে যেটা বলতে শোনা গেল যে তিনি পুরো আইনটির উপরে স্থগিতাদেশ চাইছেন না, তিনি আইনটির কিছু কিছু অংশের উপর কিছু কিছু পয়েন্টের উপরে স্থগিতাদেশ চাইছেন। অর্থাৎ বিরোধীদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে পর্যবেক্ষণের মুখে পড়ে রীতিমতো দিশেহারা হয়ে গেল। আর সেই সব দেখে সুপ্রিম কোর্ট এদিন মূলত প্রথম শুনানির পর তিনটি কথাই বলল যে আমাদের সামনে তিনটি পথ, এক আমরা পিটিশন শুনবো, দুই হাইকোর্টে পাঠিয়ে দেবো, আর তিন হাইকোর্টে পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে আমরা এই সিদ্ধান্ত নেব। এখন সুপ্রিম কোর্টের এই যে তিনটি পথ, এই তিনটি পথের কোনটি সুপ্রিম কোর্ট গ্রহণ করবে, কোন পথে সুপ্রিম কোর্ট মামলাটির শুনানি করবে, সেটা কিন্তু আগামী শুনানির দিনগুলোতেই বোঝা যাবে। আপাতত
আপাতত এই মামলার ফের কাল শুনানি রয়েছে। কাল 2টোর সময় কিন্তু সুপ্রিম কোর্টে এই ওয়াকফ সংশোধনী আইনের দ্বিতীয় শুনানি রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলদের যেটা যুক্তি ছিল যে নয়া ওয়াকফ সংশোধনী আইন লঙ্ঘন করলে জেল পর্যন্ত হতে পারে, এবং সেই সঙ্গে সিব্বল যেটা বলেন যে 1995 সালের ওয়াকফ আইনে এই সীমাবদ্ধতা ছিল না, নতুন ওয়াকফ সংশোধনী আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে। আর এর উত্তরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের যেটা পর্যবেক্ষণ যে সরকার তো নিয়ন্ত্রণ করতে পারে, আমরা বলতে পারি না যে নিয়ন্ত্রণ করলেই তা অসাংবিধানিক। এর পাল্টা সিব্বল যেটা সওয়াল করেন যে আমার জমি রয়েছে, তাতে আমি অনাথ আশ্রম করব, এতে সমস্যা কোথায়, এর জন্য নথিভুক্তকরণ করতে যাব কেন? সিব্বলের এমন যুক্তিতে প্রধান বিচারপতি যেটা জানান যে ওয়াকফে যদি সম্পত্তির নথিভুক্তকরণ হয় তাহলে এতে অসুবিধা কোথায়, এবং এখানেই থেমে না থেকে প্রধান বিচারপতি এটাও বলেন যে যখন দিল্লি হাইকোর্টে ছিলাম শুনতাম সেটা নাকি ওয়াকফের জমিতে। আমাদের ভুল বুঝবেন না, সব ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণ ভুলভাবে হয়নি, কিন্তু যেসব সম্পত্তি ভুলভাবে হয়েছে তাদের যদি জরিমানা দিতে হয় এটা ঠিক আছে, ভুল করলে তো জরিমানা দিতে হবে। এ নিয়ে সওয়াল জবাব করতে গিয়ে সিব্বল আবার যেটা বলেন যে ওয়াকফ 100 বছরের পুরনো, কিন্তু এখন ওরা মানে বিজেপি সরকার যে নতুন সংশোধনী আইন এনেছে তাতে 300 বছরের পুরনো সম্পত্তির ডিড চাইবে, এটাই তো সমস্যা। আর এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংঘভি যেটা আর্জি জানান যে ওয়াকফ সংশোধনী আইনের কিছু অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক, গোটা আইনে নয়। আর এর উত্তরেই প্রধান বিচারপতির বেঞ্চ যেটা জানায় যে আমরা বিষয়টিতে আসব, কিন্তু এই মামলা সবার আগে সুপ্রিম কোর্টে আসার আগে কোনো হাইকোর্টে শুনানি হলে ভালো হতো। হাইকোর্টে শুনানি হওয়ার কিন্তু এই মামলাটা যোগ্য ছিল, আর সেটা হাইকোর্টে না হয়ে সরাসরি সুপ্রিম কোর্টে মামলাটা এসছে। সিব্বল এদিন এটাও প্রধান বিচারপতির বেঞ্চের সামনে সওয়াল করেন যে ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য রাখার কথা বলা হয়েছে। এর উত্তরে প্রধান বিচারপতি যেটা জানান যে 2 জন মাত্র অমুসলিম সদস্য থাকবেন, এটাই তো বলা হয়েছে। কিন্তু সিব্বল পাল্টা যেটা সওয়াল করেন যে নতুন আইনে বলা হয়েছে অন্তত 2 জন অমুসলিম সদস্য থাকবেন। সিব্বলের যেটা যুক্তি যে এতদিন শুধুমাত্র মুসলিমরাই ওয়াকফ বোর্ডে থাকতে পারতেন, এখন হিন্দুরাও পারবেন, এটা মৌলিক অধিকারের কি দখলদারি নয়? এর উত্তরে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে যেটা বলে যে সংবিধানের 26 নম্বর ধারায় যা লেখা আছে তার সঙ্গে কিন্তু ধর্মীয় আচারকে মিলিয়ে দেওয়া যাবে না। উল্টো দিকে পাল্টা যুক্তিতে যারা ওয়াকফ সংশোধনী আইনের পক্ষে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আইনজীবী তুষার মেহতা তিনি যেটা যুক্তি দেন যে যৌথ সংসদীয় কমিটি 38 বার বৈঠক করেছে, কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লক্ষ লক্ষ স্মারকলিপি পরীক্ষা করেছে, তারপর সেই বিল সংসদের 2 কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। একই সঙ্গে এই ওয়াকফ সংশোধনী আইনের হয়ে কথা বলতে গিয়ে কাশ্মীরি পণ্ডিতদের আইনজীবী যেটা সওয়াল করেন যে আমি কাশ্মীরি পণ্ডিত, আমাদের একটা মন্দির রয়েছে, এবার মুসলিমদের একটা অংশ এসে বলল এটা আমাদের জমি, এটা কি ঠিক? অর্থাৎ পরিষ্কার কথায় এই যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কপিল সিব্বল, অভিষেক মনু সিংঘভিদের সুপ্রিম কোর্টে সওয়াল করা, তৃণমূলের আপত্তি, কংগ্রেসের আপত্তি কিংবা বিজেপি বিরোধী দলগুলির যে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আপত্তি, সেই আপত্তির প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের যা মন্তব্য, সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু মোটেও বিরোধীদের আশার আলো দেখাচ্ছে না। বিরোধীরা কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ফলে এখন থেকেই রীতিমতো মাথা ঠুকতে শুরু করেছেন। অর্থাৎ পরিষ্কার কথায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেসীরা কিংবা বিজেপি বিরোধী দলগুলি এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এত যে হই হল্লা করছেন, এত যে তারা বিরোধিতা করছেন, বিরোধিতা উস্কে দিচ্ছেন, সেই উস্কানি যে কার্যত হাঁটু জলে যেতে বসেছে, সেটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ, সেই প্রথম দিনের শুনানির প্রাথমিক পর্যবেক্ষণেই কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে, একটা ইঙ্গিত যেন কোথাও পাওয়া যাচ্ছে যে বিরোধীদের মুসলিম ভোট ব্যাংক বাঁচাতে যে অপচেষ্টা লাগাতার চলছে, বিরোধীরা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেতে মন পেতে সুপ্রিম কোর্টে একটা মামলা ঠুকে দিয়ে পুরো ব্যাপারটাকে বিতর্কিত করে তোলার চেষ্টা করছে, সেই চেষ্টা যে আগামী দিনে মুখ থুবড়ে পড়তে পারে তা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চের নানা মন্তব্যেই কোথাও যেন
পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও মামলাটার শুনানি এখন অনেক দিন চলবে, এই মামলার শুনানি আদৌ হাইকোর্টে যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে, কিন্তু তারপরেও প্রথম দিনের যে শুনানি, প্রথম দিনের যে যুক্তিতক্ক, তাতে কোথাও যেন মনে হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা আগামী দিনে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়েও ঠিক 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার মতো করেই যে একটা সুপ্রিম ধাক্কা খেতে চলেছে তার ইঙ্গিত যেন এখন থেকেই পাওয়া যাচ্ছে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ইমামদের দিল্লি দেখিয়ে দিচ্ছেন, সেই দিল্লিতে গিয়ে ইমামরা কি করবেন, তারা মানে সেই দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে বসে কোন ধুয়ো তুলবেন সেটাই নিয়েই কিন্তু সংশয় দেখা দিচ্ছে। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।